Hello everyone, Assalamu alaikum and very welcome to my channel. And first of all, I'm very sorry for being so late in putting my videos because আপনারা জানেন আমি অথবা অনেকে জানেন না আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি রিসেন্টলি আমার ইউনিভার্সিটি নিয়ে আমার সেমিস্টার শেষের দিকে আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আমি দেরি করলেও স্টপ করব না। সো আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আগামী কয়েকদিন আবার আমি বেশ কিছু ভিডিও দেবো এবং ইম্পর্টেন্ট অনেক ভিডিও দেবো। সো তার আগে আপনাদের সবার জন্য, প্রত্যেকের জন্য যারা আপনারা দেখছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট। সেটা হলো, আপনাদের মধ্যে অনেকে আছে যাদের IELTS প্রিপারেশনের এখন অনেক সময় আছে, তারা আপনারা ভিডিও দেখার মাধ্যমে আরও রিসোর্সের মাধ্যমে প্রিপারেশন নিচ্ছেন, বাট অনেকে আছে যাদের হাতে সময় কম, অথবা যারা অনেক সময় আছে তারাও অনেক দিশেহারা বোধ করে যে আমি আসলে কই থেকে শুরু করব, কি না করব, একটা গাইডলাইনের মধ্যে থাকতে চায়। সো তাদের জন্য স্পেশালি যাদের রিসেন্টলি IELTS দিতে হবে, দেখা গেলো 2-3 মাস বা 4 মাসের মধ্যে IELTS দিতে হবে, বাট প্রিপারেশন নেওয়ার জন্য প্রপার গাইডলাইন খুঁজে পাচ্ছে না, তাদের জন্য আমরা একটা পার্সোনালি কোর্স ওপেন করেছি। এটা টিপিক্যাল কোচিং সেন্টারের মতো না যে ক্রাউডেড কোচিং সেন্টার আসবে, অনেক ভিড় হবে, এরকম না। এটা একটা ফুল অনলাইন কোর্স যেখানে আপনাদের অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া হয়। আর এখানে প্রত্যেকটা টপিকের উপরে, ফার্স্ট অফ অল প্রত্যেকটা মডিউলের উপরে একদম ফুল ক্লাস থাকে এবং প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা কোশ্চেন টাইপের উপরে আলাদা আলাদা করে ক্লাস নেওয়া হয়ে থাকে এবং কোনো ব্যাচে 10 জনের বেশি সাধারণত থাকে না, কারণ আমরা এনশিওর করতে চাই যে এখানে যেন প্রত্যেকে কোচিং সেন্টারের মতো না হয়, এটা একটা কাইন্ড অফ পার্সোনাল কেয়ারের মতো হয়। দ্যাট মিনস এখানে যারা শিখতে আসবে তারা যেন এমন ফিল করে যে হ্যাঁ, আমি এখানে একজনের কাছে শিখছি, আমি আমার প্রবলেম ফ্রিলি ফ্র্যাঙ্কলি শেয়ার করতে পারছি, আমি কোনো হেজিটেশন ফিল করছি না। সাধারণত কোচিং সেন্টারগুলোতে যা হয়, অনেক ভিড় হয়, সো সবাই সব কিছু শেয়ার করতে পারে না, প্রত্যেকের উপরে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। বাট আমাদের এই পার্সোনাল কোর্সটা অ্যাকচুয়ালি পার্সোনালাইজড কেয়ারের মতো। অলরেডি অনেকে ক্লাস শুরু করে দিয়েছে, ক্লাস করছে, তাদের সাথে আপনারা কথা বলতে পারেন। তারা প্রত্যেকেই আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে প্রতিদিন যে তাদের ভালো লাগছে, তারা স্পেশালি তারা পার্সোনালি ফিল করছে যে তাদেরকে কেয়ার নেওয়া হচ্ছে, তাদের কোনো প্রবলেম হলে তারা অলওয়েজ শেয়ার করতে পারছে, কোনো ভয় করছে না, হেজিটেশন ফিল হচ্ছে না, বারবার বোঝাতে চেলে বারবার বুঝিয়ে দেওয়া হচ্ছে। সো আপনারা যদি চান যে এরকম একটা গাইডলাইনের আন্ডারে, প্রপার গাইডলাইনের আন্ডারে 2-3 মাসের ভিতরে আপনারা একটা সুন্দর প্রিপারেশন নেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের IELTS টেস্টটাতে ভালো একটা স্কোর করতে চান, তাহলে অবশ্যই আপনারা কোর্সটিতে এনরোল করুন। আর এনরোল করার জন্য ডিসক্রিপশন বক্সে আমি ফিলার এডুকেশনের পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফিলার এডুকেশনের পেজের লিঙ্কে যাবেন, ওখানে গিয়ে আপনারা ইনবক্স করলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন এনরোল করার সিস্টেম এবং কীভাবে করতে হবে, অথবা আপনারা চাইলে আমাকেও ব্যক্তিগতভাবে রিচ করতে পারেন। সো যদি আপনাদের কারো প্রয়োজন মনে হয় এই কোর্সটির, বা আপনারা যদি মনে করেন যে কোর্সটির মাধ্যমে আপনারা কিছু শিখতে পারবেন, সো অবভিয়াসলি নক করুন, আমরা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। সো আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আমি সর্বশেষ যে ভিডিওতে দিয়েছিলাম IELTS নিয়ে, তা ছিল লিসনিং টেস্টের ফরম্যাট এবং কোশ্চেন টাইপ। সো তারই ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে এসেছি রিডিং টেস্টের ফরম্যাট এবং কোশ্চেন টাইপ। এই সিরিয়ালে আমি সবার আগে রাইটিংয়ের কোশ্চেন টাইপ এবং ফরম্যাট, এবং তারপরে স্পিকিংয়ের কোশ্চেন টাইপ এবং ফরম্যাট, এটা দিয়ে এই কোশ্চেন টাইপ এবং ফরম্যাটের সিরিজটাকে আমি শেষ করব, যেন আপনাদের অ্যাটলিস্ট কোশ্চেন টাইপ এবং এক্সাম ফরম্যাট নিয়ে আর কোনো আপনাদের কনফিউশন না থাকে। তারপরে আমি টিপসে চলে যাব। সো আপনারা প্লিজ চ্যানেলের সাথে থাকুন। আমরা চলে যাই। ফার্স্টে আমরা জানবো আজকে রিডিং টেস্টের ফরম্যাট নিয়ে। অ্যাজ ইউ ক্যান সি, আমাদের ফার্স্ট রিডিং টেস্টটা takes place after listening test. That means আপনাদের যে IELTS টেস্ট হবে, মেইন টেস্টটা যেদিন, দ্যাট মিনস যেদিন আপনাদের লিসনিং, রিডিং এবং রাইটিং হবে, সেদিন প্রথমে আপনাদের লিসনিং টেস্ট হবে, তারপরে আপনাদের রিডিং টেস্ট হবে, তারপরে রাইটিং হবে। আর স্পিকিং টেস্ট সাধারণত পরে হয়ে থাকে, মেইন টেস্টের আগে অথবা পরে, বেশিরভাগ ক্ষেত্রে আগে হয়ে থাকে। সো আপনাদের রিডিং টেস্টের টোটাল হয় 60 মিনিটসের, আর যেখানে 60 মিনিটসের মধ্যে কোনো এক্সট্রা অ্যান্সার ট্রান্সফার টাইম দেওয়া থাকে না, যেটা আপনাদের লিসনিংয়ে দেওয়া থাকে, যে এক্সট্রা 10 মিনিট দেওয়া থাকে কোশ্চেন থেকে অ্যান্সারগুলো ট্রান্সফার করার জন্য অ্যান্সার শিটে। বাট এখানে আপনাদেরকে 60 মিনিটের ভিতরে কোশ্চেনের অ্যান্সার সলভ করতে হবে এবং অ্যান্সারগুলো আপনাদেরকে অ্যান্সার শিটে 60 মিনিটের মধ্যে তুলতে হবে। টোটাল 3টা প্যাসেজ থাকে, 40টা কোশ্চেন, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3-তে 13, 13, 14, এভাবে টোটাল 40টা কোশ্চেন থাকে। 40টা কোশ্চেনের মার্ক থাকে 40, কোনো নেগেটিভ মার্কিং নেই। দ্যাট মিনস 40 কোশ্চেনের মধ্যে আপনারা যতটা কোশ্চেন ঠিক করবেন ঠিক ততটাই মার্ক পাবেন। 40টার মধ্যে আপনার যদি 35টা কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়, তাহলে আপনার মার্ক হবে 35, কোনো নেগেটিভ মার্কিং করা হবে না।
সো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্পেলিং এবং গ্রামার ম্যাটার্স, এই কথাটা লিখেছি কারণ অনেকের ধারণা যে লিসনিং বা রিডিং এগুলো তো আসলে রাইটিং টেস্ট না, যেখানে আমাকে স্পেলিং বা গ্রামার মেনটেন করতে হবে, এখানে তো আমার অ্যান্সার ঠিক হলেই হলো। বাট অ্যাকচুয়ালি কথাটা ভুল, এখানে আপনার অ্যান্সার ঠিক হলেই হবে না, আপনার অ্যান্সারের ওয়ার্ডটার স্পেলিং ঠিক থাকতে হবে, অথবা অ্যান্সার যদি 2-3টা ওয়ার্ড মিল হয় তাহলে গ্রামারটা ঠিক রাখতে হবে। ওকে, সো মাথায় রাখবেন এটা। আর আপনার অ্যান্সার লেখার ক্ষেত্রে হয় ক্যাপিটাল অথবা সব স্মল লেটার ইউজ করতে পারেন, বাট এমন করবেন না যে কিছু অ্যান্সার সব ক্যাপিটাল লিখলেন কিছু স্মলে, এমনটা করবেন না, যে কোনো একটা চুজ করুন। যদি আপনাদের কারো হাতের লেখা খারাপ হয়ে থাকে তাহলে আপনারা সবাই সব অ্যান্সার ক্যাপিটাল লেটারে লিখবেন, আর যদি আপনাদের হাতের লেখা মোটামুটি ভালো হয়ে থাকে তাহলে আপনারা স্মল লেটারে লিখতে পারেন অথবা নর্মালি লিখতে পারেন। নর্মালি বলতে ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল, পরেরগুলো স্মল, বাট আমি পার্সোনালি রিকমেন্ড করি দুইটার যে কোনো একটা চুজ করুন, হয় সব ক্যাপিটালে লিখবো না হলে সব স্মলে লিখবো। বাট এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সব স্মলে লেখার সময় যদি আপনাদের অ্যান্সারে কোনো নেম থাকে, মানুষের নেম, যেরকম মিস্টার ফিলার, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই নামের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটালে দিতে হবে। সো আমি বলি কি যে কনফিউজ না হয়ে আপনারা সবাই চেষ্টা করবেন যে সবই ক্যাপিটাল লেটারে লেখার। কেউ চাইলে হাতের লেখা ভালো থাকলে স্মল লেটারে লিখতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, এটাতে কোনো নাম্বার কাটা বা বেশি কম হওয়ার কিছু নেই, জাস্ট অ্যান্সার ঠিক হলেই হলো, বাট মেনটেন করবেন না যে কোনো একটা। আচ্ছা, এবার আমরা আসছি একাডেমিক রিডিং ব্যান্ড স্কোর কনভার্টারে। দ্যাট মিনস আপনার 40টার মধ্যে আপনার কতটা ঠিক হবে এবং তার উপরে বেস করে আপনি নাম্বার যে পেলেন সেই অনুযায়ী আপনার ব্যান্ড স্কোর কত হবে। দ্যাট মিনস আপনার কারেক্ট অ্যান্সার যদি 40 থেকে 39টা হয় তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 9, 38 থেকে 37 কারেক্ট অ্যান্সার হলে আপনার ব্যান্ড স্কোর হবে 8.5, এভাবে গ্রাজুয়ালি আসতে থাকে। একটা জিনিস খেয়াল করবেন, আপনি খুব সর্বোচ্চ 10টা পর্যন্ত ভুল করলেও আপনার ব্যান্ড স্কোর 7 থাকবে রিডিংয়ে। দ্যাট মিনস আপনার একটা স্ট্যান্ডার্ড ব্যান্ড স্কোর ধরে রাখতে গেলে আপনারা চাইলে 10টার পর্যন্ত ভুল করতে পারবেন, বাট এটা মাথায় রাখবেন না কখনো, চেষ্টা করবেন সবগুলো ঠিক করার। ব্যান্ড স্কোর কনভার্টার গেল, আপনারা এটা দেখে নেবেন ভালো মতো এবং আপনাদের টার্গেট সেট করার জন্য এটা ইউজ করবেন যে আপনার বাসায় কীরকম হচ্ছে, আপনার কীরকম করা উচিত, কত ব্যান্ড স্কোর বাসায় আসছে, সেই টার্গেটটা সেট করার জন্য এটা ইউজ করবেন। আচ্ছা, এবার আমরা আসি কন্টেন্ট অ্যান্ড স্কিল। দ্যাট মিনস কী ধরনের দ্যাট মিনস প্রশ্নগুলোতে কী কী কন্টেন্ট আসে এবং কী কী স্কিল জাজ করা হয়। সো 3টে প্যাসেজ থাকে আপনারা জানেন, ফার্স্ট প্যাসেজ থেকে পরের প্যাসেজটা একটু কঠিন হয়ে থাকে এবং থার্ড প্যাসেজটা তারপর থেকে একটু কঠিন হয়ে থাকে সাধারণত। কখন এমন হয় যে সেকেন্ড প্যাসেজটা আবার থার্ডের থেকে একটু ডিফিকাল্ট, থার্ডটা একটু ইজি সেকেন্ডের থেকে, বাট বেশিরভাগ সময় প্রথম থেকে থার্ড পর্যন্ত গ্রাজুয়ালি ডিফিকাল্ট হয়ে থাকে। আর এই প্যাসেজগুলোতে একাডেমিক কন্টেন্ট থাকে, দ্যাট মিনস সায়েন্টিফিক রিসার্চ, আর্টিকেল, এডুকেশন, সাইকোলজি, এনভায়রনমেন্ট, অ্যানিম্যাল, যে কোনো একাডেমিক কন্টেন্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে ধরনের কন্টেন্ট নিয়ে পড়াশোনা করানো হয় সেই ধরনের কন্টেন্ট থাকে। আর রিডিং টেস্টের মাধ্যমে একজন এক্সামিনার অ্যাকচুয়ালি কী জাজ করে, একটা স্টুডেন্টের কী জাজ করে হলো এই স্কিলগুলো। কোন স্কিলগুলো? আইডেন্টিফাইং রাইটার্স ওভারঅল পারপাস। দ্যাট মিনস একটা প্যাসেজ পড়ার মাধ্যমে রাইটারের ওভারঅল পারপাসটা আপনারা বুঝতে পারছেন কি না। ফলোয়িং কি আর্গুমেন্টস, একটা টেক্সটে একটা পুরো প্যাসেজের মধ্যে যে মেইন আর্গুমেন্টগুলো, বিতর্কের বিষয়গুলো বা মতবাদ বা মতভেদগুলো আছে সেগুলো বুঝতে পারছেন কি না। তারপরে আইডেন্টিফাইং অপিনিয়ন্স অ্যান্ড অ্যাটিটিউডস। অনেক সময় অনেক প্যাসেজ থাকে যেখানে বেশ কয়েকজন বক্তার কথা লেখা থাকে, তো প্রত্যেকেরই আলাদা আলাদা অপিনিয়ন থেকে, আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে, সেগুলো আপনারা ডিটেক্ট করতে পারছেন কি না সেটা। লোকেটিং কি ইনফরমেশন, মূল ইনফরমেশনগুলো আপনারা খুঁজে পাচ্ছেন কি না। ডিস্টিংগুইশিং মেইন আইডিয়াস ফ্রম সাপোর্টিং ডিটেলস। একটা প্যাসেজে কিন্তু একটা মূল বিষয় নিয়ে কথা বলা থাকে এবং সেই মূল বিষয়ের জন্য অনেক এক্সাম্পল দেওয়া থাকে, অনেক কিছু বলা থাকে, অনেক স্যাম্পল দেওয়া থাকে। সো এই সাপোর্টিং ডিটেলসগুলো থেকে আপনাদেরকে মূল বিষয়টা, মূল সেন্সটা ক্যাচ করতে হবে, এটা জাজ করা হয়। দেন আপনাদেরকে ফুল প্যাসেজ থেকে প্রপার ইনফরমেশন এক্সট্র্যাক্ট করার মাধ্যমে আপনাদের কোশ্চেনগুলো আপনারা সলভ করতে পারছেন কিনা ফাইনালি, সেটা হলো আপনাদের এখানে জাজ করা হয়। সো এবার আমরা চলে আসি টাইপস অফ কোয়েশ্চেন্স। দ্যাট মিনস কী ধরনের প্রশ্ন আসে। সো কী ধরনের প্রশ্ন আসে এটাকে আমরা প্রথমত দুটো বেসিক ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা ক্যাটাগরি হলো যেখানে এই কোয়েশ্চেনগুলো সেন্টেন্স কমপ্লিশন, সামারি, নোট, চার্ট, টেবিল ফ্লো চার্ট, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার, ডায়াগ্রাম এলিমেন্ট কমপ্লিশন। এই কোয়েশ্চেনগুলোতে আপনাদেরকে প্যাসেজ থেকে ওয়ার্ড বা নাম্বার তুলে অ্যান্সার করতে হবে। দ্যাট মিনস ফিল ইন দি ব্ল্যাঙ্কসের মতো থাকবে, আপনাদেরকে প্যাসেজ থেকে ওয়ার্ডটা খুঁজে বের করে বা একটা কোনো নাম্বার খুঁজে বের করে সেখানে ডিরেক্ট তুলতে হবে। আর আরেকটা কোশ্চেন টাইপ হলো টাস্ক দ্যাট রিকোয়ার চুজিং অপশনস। দ্যাট মিনস এমসিকিউ, ম্যাচিং হেডিং, ইনফরমেশন, ফিচার্স, সেন্টেন্স এন্ডিং, সামারি কমপ্লিশন। এই কোশ্চেন টাইপগুলোতে আপনার কোশ্চেনের সাথে অপশনস দেওয়া থাকবে এবং অপশনসের পাশে অ্যান্সার দেওয়া থাকবে। আপনাদেরকে প্যাসেজ পড়ার মাধ্যমে আপনাদেরকে সেই
অ্যান্সার গুলো থেকে অপশনটা চুজ করতে হবে, যে কোনটা কারেক্ট অ্যান্সার সেই অপশনটা চুজ করতে হবে, A B C বা 1 2 3। এখানে আপনাদেরকে প্যাসেজ থেকে কিছু খুঁজে বের করে লিখতে হবে না, শুধু অপশন চুজ করলেই হবে। তারপরে কোশ্চেনগুলোকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ভাগ করছি, যেটা সম্পর্কে অনেকেরই ধারণা নেই, বাট এটা ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের রিডিংয়ে ভালো করার জন্য। সেটা হলো কোন কোশ্চেনগুলো অর্ডারলি আসে, কোন কোশ্চেনগুলো সাধারণত অর্ডারলি আসে বা কখনো নাও আসে থাকতে পারে। সো ফার্স্ট কোশ্চেনগুলো যেগুলো অলওয়েজ অর্ডারলি আসে, অলওয়েজ অর্ডারলি আসে মানে কি, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে যেটা হয়ে থাকে, মনে করেন কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, এটা মনে করেন প্যাসেজের লাইন, প্যারাগ্রাফগুলো লাইন। সো যেটা হয়ে থাকে কোশ্চেন নাম্বার 1-এ অ্যান্সার যে লাইনে খুঁজে পাবেন বা যে প্যারাগ্রাফে খুঁজে পাবেন, কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার ঠিক তার পরে খুঁজে পাবেন। দ্যাট মিনস কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার যদি আপনি এখানে খুঁজে পান, তাহলে আপনি নিশ্চিত থাকেন কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হয় এখানে আছে, না হলে এখানে আছে। এক্ষেত্রে আপনার সুবিধা হলো কি, আপনাকে অগোছালোভাবে খোঁজা লাগলো না, আপনি সিরিয়ালি খুঁজে বের করতে পারলেন, আপনার সময় বাঁচলো। আর এগুলোর ক্ষেত্রে কোশ্চেন্স দ্যাট ইউজুয়ালি কাম ইন অর্ডার, এগুলোতে সাধারণত আসে, কখনো আসে না। সো এগুলোর ক্ষেত্রে সাবধান থাকা ভালো। আর খেয়াল রাখবেন, এই নোটটা পড়েন, প্রত্যেকটা প্যাসেজে একটা অ্যাটলিস্ট অর্ডারলি কোশ্চেন টাইপ আসবে এবং অন্যটা আসবে নন অর্ডারলি, অথবা সবগুলো অর্ডারলি আসতে পারে। বাট আপনাদের কাজ হবে, যদি অর্ডারলি নন অর্ডারলি মিক্সড আসে, তাহলে অর্ডারলি কোশ্চেন টাইপ যেগুলো আছে সেগুলো আগে সলভ করবেন, তারপরে নন অর্ডারলিতে যাবেন। এতে আপনাদের যে উপকারটা হবে, আপনারা আগে অর্ডারলিটা সলভ করার মাধ্যমে পুরো সিরিয়ালি একটা প্যাসেজটা আপনাদের পড়া হয়ে গেল। সো আপনাদের মাথায় পুরো প্যাসেজটা আছে। সো তখন আপনারা নন অর্ডার কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবেন, কোশ্চেনের অ্যান্সারগুলো ইজিলি লোকেট করতে পারো। এখানে ছিল আপনাদের টোটাল আজকের রিডিং টেস্টের ফরম্যাট এবং রিডিং টেস্টে কী ধরনের কোশ্চেন আছে সেগুলো। সো যদি আপনাদের কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপনারা আবার ভিডিওটা রিওয়াইন্ড করবেন, রিওয়াইন্ড করে আবার মনোযোগ দিয়ে দেখবেন, দেখে আগে পুরোপুরি ক্লিয়ার হবেন। মনে রাখবেন, আইএলস একটা টেস্ট। সো একটা টেস্টে অ্যাটেম্প নেওয়ার আগে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ওই টেস্টটা সম্পর্কে প্রপারলি জানা, টেস্টের ফরম্যাট, টেস্টের রুলস রেগুলেশনস, কোয়েশ্চেন টাইপস, কীভাবে কোয়েশ্চেন আসে। সো আপনারা অ্যাটেম্প্ট নেওয়ার আগে আগে টেস্টটা সম্পর্কে প্রপারলি জানুন। আরও মোস্ট ইম্পর্টেন্টলি, আমি যে আজকে কোয়েশ্চেন টাইপসগুলো বললাম এক করে, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস নিয়ে আলাদা আলাদা ভিডিও দেবো, যেখানে আমি কোয়েশ্চেন টাইপসগুলোর স্ট্র্যাটেজি দেবো এবং কোয়েশ্চেন টাইপসগুলোর সম্পর্কে ডিটেলস কিছু কথা বলবো। সো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ওই ভিডিওগুলো পাওয়ার জন্য। আর মিনহোয়াইল আমি আবার বলে দিচ্ছি, আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা ডিরেক্ট কারো কাছ থেকে, কোনো মেন্টরের কাছ থেকে গাইডলাইন নিয়ে থাকতে চান পার্সোনাল কেয়ারের মাধ্যমে, তাহলে আপনারা ফিলার এডুকেশনের পেজে নক করুন। আমি ওখানে পার্সোনালি নিজে ক্লাস নিচ্ছি। সো আপনারা যদি আমার ক্লাস করতে চান, আমার কাছ থেকে পার্সোনালি শিখতে চান, কথা বলার মাধ্যমে মাইক্রোফোন অন করে কথা বলে শিখতে চান, কথা বলে কোশ্চেন করতে চান, আপনার হেজিটেশন, আপনার সব সংশয় দূর করতে চান, সংকোচ দূর করতে চান এবং প্র্যাকটিস প্রপারলি করতে চান, তাহলে নক করুন। আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে একটা ভালো সময় কাটবে, আপনাদেরকে উপকার করতে পারবো। আমার চ্যানেলের সাথে থাকুন, সামনের ভিডিওগুলোতে আশা করি আপনাদের আরও অনেক উপকার হবে এবং আপনাদের ভালো লাগবে। টিল দেন বেশি করে প্র্যাকটিস করতে থাকুন, বেশি করে রিডিং পড়ুন, অন্যান্য বিষয় পড়ুন, বিভিন্ন আর্টিকেল পড়েন, বিভিন্ন ইংলিশ ভিডিও দেখে আপনাদের কম্প্রিহেনশন স্কিল এবং ওভারঅল রিডিং স্কিল, লিসনিং স্কিল, সব স্কিলকে ডেভেলপ করেন। মনে রাখবেন, আইএলস টেস্টের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য 2-3 মাসই এনাফ, যেখানে আপনারা আইএলস টেস্টার ফরম্যাট সম্পর্কে জেনে প্র্যাকটিস করে গেলেই হবে। কিন্তু আপনাদেরকে আপনাদের ইংলিশের ইংলিশের প্রফিসিয়েন্সি স্কিল লেভেলটা ডেভেলপ করা 2-3 মাসে সম্ভব নয়। এটার জন্য প্রতিদিন কাজ করতে হবে, প্রতিদিন কনসিস্টেন্টলি আপনাদের কাজ করতে হবে। সো প্রতিদিন অ্যাটলিস্ট আপনার দিনের আধা ঘন্টা 20টা মিনিট সময় দেন, যেখানে আপনি কোনো ইংলিশ ভিডিও দেখবেন, কোনো স্পোকেন ইংলিশ শুনবেন, কোনো একটা রিডিং পড়বেন এবং সেই রিডিংগুলো থেকে যা যা নতুন ওয়ার্ড শিখবেন সেগুলো আপনারা লিখে রাখবেন। সো প্লিজ নিজেদের ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেলটা ভালো মতো ডেভেলপ করবেন, তারপরে আপনারা আইএলটিএস প্রিপারেশন নেবেন। আগে নিজেদের বেসিকটা ক্লিয়ার করুন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।